হোক যতই জটিল, সময় করুন প্রতিকার। হাত ধরুন অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, সনাতন ও আধুনিক জ্যোতিষবিদ শ্রী সুব্রত চক্রবর্তী। জ্যোতিষে আস্থা, প্রয়োজনে প্রতিকার, জীবন হবে স্বর্ণালঙ্কার। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুদেরকে রঙিন শুভেচ্ছা জানাই। আশা করি আমাদের কল্পতরু অনুষ্ঠানের বন্ধুরা আপনারা সকলে ভালোই আছেন। কল্পতরু অনুষ্ঠান আপনাদের 365 দিন 24 ঘন্টার বন্ধু আমরা জানি, কারণ অসংখ্য ফোন কলস আমরা যেমন পাই, অনেক মানুষ ফোনে পান না, ব্যক্তিগতভাবে আমাদের সাথে যোগাযোগ করেন, তাদের যা যা জানার ইচ্ছে সেগুলো আমাদের সাথে শেয়ার করেন। আসলে আমরা সকলেই জানি জ্যোতিষ হচ্ছে একটি বিজ্ঞান। জ্যোতিষকে সাথে করে নিয়ে চলা মানে একটা অবলম্বনকে সাথে করে নিয়ে চলা। দেখুন, আমাদের জীবনে আগামী দিনে কি ঘটতে চলেছে আমরা হয়তো সবটা আভাস পাই না, বা পূর্বাভাস অনেক সময় হয়তো জানা সম্ভব হয় না, কিন্তু যদি জ্যোতিষ আমাদের সাথে থাকে, যদি জ্যোতিষ শাস্ত্র আমাদের সাথে থাকে, তাহলে হয়তো সামনের দিনে আমাদের কি সুবিধে কি অসুবিধে একটু যদি তার আভাস জানা থাকে, তাহলে বোধহয় আমাদের জীবনটাকে একটু সুন্দর করে সাজিয়ে নিতে সুবিধে হয়। সেই জন্যই তো আমরা আমাদের প্রত্যেক দিনে চলার পথে আমরা এমন কিছু মানুষের সহযোগিতা চাই, এমন কিছু মানুষকে আমাদের সাথী করে চাই, যারা আমাদের জীবনটাকে অন্তত কিছুটা যেন সুন্দর করে গুছিয়ে দিতে পারেন। তেমনই একজন মানুষ থাকেন কল্পতরু অনুষ্ঠানে রবিবার দিন দুপুর 2:45 আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান, আমরা জানি কল্পতরু অনুষ্ঠান, চ্যানেল ভিশনে। আর সেই মানুষটি তো আপনাদের সকলের ইতিমধ্যে খুব কাছের একজন মানুষ হয়ে উঠেছেন, কারণ না, জ্যোতিষ মানে কোনো ভয় না, এ কথাটা বোধহয় সব থেকে বেশি জোরের সাথে যিনি বলে থাকেন তিনি হচ্ছেন এই কল্পতরু অনুষ্ঠানের আমাদের মূল সেই মানুষটি, অর্থাৎ যিনি আমাদেরকে ভয়ের রাস্তায় না নিয়ে গিয়ে একটা সুরক্ষিত, একটা নতুন করে জীবন শুরু করার কিছু স্বপ্ন, নতুন করে বাঁচার কিছু নতুন দিশা তিনি আমাদেরকে প্রত্যেক রবিবার করে এই চ্যানেল থেকে দেন, এবং 365 দিন 24 ঘন্টা ব্যক্তিগতভাবে তার চেম্বারে এবং আপনাদের জন্য ফোন কলস তো রয়েছে, আপনারা অনায়াসে তাকে ফোন করতে পারেন, তাই তার সাথে যোগাযোগ আপনাদের হতেই পারে। শ্রী সুব্রত চক্রবর্তী, আমি জানি কল্পতরু অনুষ্ঠানের জন্য আপনারা বসে থাকেন বিশেষ করে, এবং কল্পতরু অনুষ্ঠান মানেই হচ্ছে নতুন নতুন বিষয়, সেই বিষয় নিয়ে একটি আলোচনা ভিত্তিক অনুষ্ঠান। সেখান থেকে কিন্তু অনেকগুলো রাস্তা খুলে যায়, অনেক মানুষ তার দিশা খুঁজে পেয়েছেন। আজকেও শ্রী সুব্রত চক্রবর্তী আমাদের সাথে রয়েছেন। আসুন, আজকেও কিন্তু ঠিক সমানভাবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সকলের জন্য আলোচিত হবে। শ্রী সুব্রত চক্রবর্তী আজকেও আছেন আমাদের সাথে। নমস্কার, চ্যানেল ভিশনের সমস্ত দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান নিয়মিত দেখে চলেছেন প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 চ্যানেল ভিশনে। এই সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ঠিক ক্যামেরার পেছনে অনেক টেকনিশিয়ান দাদারা রয়েছে, তাদেরকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। চ্যানেল ভিশনের কর্তৃপক্ষকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে আবিরদাকে অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানেই নতুন আলোচনা। আজকেও নতুন একটি বিষয় আলোচনা শুরু করব। আবিরদা শুরুতেই বলে দিল যে আমার অনুষ্ঠানে ভয় দেখানো হয় না, একদমই তাই। আমি সেখানে একটা জিনিস সংযোজন করতে চাই, ভয় দেখানো নয়, এখানে পথ দেখানো হয়। অর্থাৎ আপনার সমস্যাটা কি, সমস্যাটার গোড়ায় গিয়ে, অর্থাৎ দেখুন এখনকার দিনে মানুষের মধ্যে একটা জিনিস প্রচলন হয়ে গেছে যে যখন কোনো জ্যোতিষ ব্যক্তিত্বের কাছে যায়, যে আপনাকে প্রথমেই টিভিতে অনেকে বলছেন যে লাল টিকা পড়ছেন, তারা কামাখ্যায় নিয়ে যাচ্ছেন, তারাপীঠে নিয়ে যাচ্ছেন, বিভিন্ন ধরনের যজ্ঞ করছেন, এবং দেখবেন একটা জিনিস আপনারা অনেকেই খেয়াল করবেন, যখন কোনো বিশেষ তিথি চলে আসে, ধরুন এই পূর্ণিমা তিথি আসছে, দোল পূর্ণিমা তিথি, বা এরপরে আসছে অমাবস্যা কোনো তিথি, যে কোনো তিথি আসলেই সেই সময়তে এই তাদের একটা বক্তব্য থাকে এই তিথিতে সব থেকে বেশি জোর। কিন্তু আপনারা প্রত্যেকে ভুলে যাচ্ছেন যে তারা এই অমাবস্যার দিনই সমস্ত কিছু কাজকর্ম ভালো করা হয়। এই অমাবস্যা সব থেকে দাগা অমাবস্যা, মানে অমাবস্যা আসলেই এটা দাগা অমাবস্যা, অন্য অমাবস্যাগুলো সব খারাপ, আবার ওই অমাবস্যাটাই ভালো। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু ঠিক নয়। কারণ আমি মনে করি তিথির একটা বলাবল অবশ্যই রয়েছে, কিন্তু আপনার জন্য এই অমাবস্যা তিথিতেই কেন কাজ করা হবে? অর্থাৎ প্রত্যেকটা মানুষকে অমাবস্যা তিথির মধ্যেই কেন কাজ করানো হয়? অমাবস্যা একটা ভাইটাল পয়েন্ট, কারণ আমাদের এই যে তিথিটা রয়েছে, 16টা তিথি রয়েছে, তাদের প্রত্যেককে দেবতা রয়েছেন, অধিদেবতা রয়েছেন, প্রত্যাধিদেবতা রয়েছেন। তাহলে আপনি কি আপনার ন্যাটাল চার্ট অনুযায়ী দেখিয়েছিলেন যে আপনার কোন তিথিতে কাজ করলে সব থেকে ভালো কাজ করা প্রয়োজন হবে?
বা ধরুন আমরা যদি একটু পুরোনো দিকে এগিয়ে যাই, যারা একটু শাস্ত্রসম্মত মেনে চলেন সমস্ত কিছু, আমরা দেখবেন রাশি হিসাবে নাম গণনা করতাম আগেকার দিনে। তাহলে আপনার যে রাশি সেই অনুযায়ী আমরা একটা নির্দিষ্ট অক্ষর বলে দিতাম, আমরা সেই হিসাবে কিন্তু একটা নামের অক্ষর দেখে আপনার নাম রাখতে পারতাম। তার মানে কি, তাহলে আমরা নির্দিষ্ট কোনো নাম হয়তো বাছাই করার জন্য আমরা রাশিটাকে কেন নির্ণয় করতাম, ঠিক সেরকমই আপনার পার্টিকুলার কোন দিনে কাজ করলে সব থেকে ভালো কাজ পাওয়া যাবে এবং সেই কাজটা কিভাবে করণীয়। অর্থাৎ যে জ্যোতিষের কাছে আসাই মানে আপনারা অনেকেই ভেবে থাকেন যে রত্ন দিয়ে দেওয়া, কবচ দিয়ে দেওয়া, কোনো কিছু যজ্ঞ করা, হ্যাঁ, কিন্তু এটা কিন্তু নয়। জ্যোতিষশাস্ত্র মানেই হচ্ছে আপনার প্রথমে বিচার বিশ্লেষণ করা। অর্থাৎ আপনি যখন আমার কাছে আসছেন, আপনার ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে কি, ন্যাটাল চার্টটাকে সঠিকভাবে বিচার বিশ্লেষণ করা এবং সেখানে আপনার সমস্যাটা কিভাবে আসছে, কি জন্য আসছে, কোন দশা অন্তর্দশা তার জন্য দায়ী থাকছে, সেইগুলোকে কিন্তু নির্ণয় করতে হয়। আর সেইগুলোকে যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি, আমরা কিন্তু সেই জায়গা থেকে অনেক ভালো থাকতে পারবো। দর্শক বন্ধু, আজকে কিছু কিছু বিষয় নিয়ে আলোচনা আমি করব। সেটা হচ্ছে, দেখুন, ন্যাটাল চার্টের ক্ষেত্রে আমি কিছু কিছু জায়গা আজকে ছুঁয়ে যাবো। আজকে পার্টিকুলার কোনো কিছু বিষয় নিয়ে আলোচনা না করলেও আজকে যে বিষয়গুলো ছুঁয়ে যাব, দেখবেন যে আমাদের ফার্স্ট যে কোনো বিচার করতে গেলে আমরা লগ্নকুণ্ডলীকে অবশ্যই দেখব, D1 চার্টকে। কিন্তু যখন আপনারা কোনো জ্যোতিষের চেম্বারে যাচ্ছেন, আপনারা সব থেকে দেখুন, আমার চেম্বারে বহু ব্যক্তিত্ব এসছেন বা বহু লোক এসছেন যারা কিন্তু কোনো সমস্যার থেকে তারা জ্যোতিষের কাছে গিয়েছিল, কিন্তু সেই সমস্যা থেকে তারা মুক্তি পাননি। অর্থাৎ সেই সমস্যাটাকে কিন্তু নিয়ে চলেছেন, কিন্তু সমস্যাটা যাচ্ছে না বলে তার একটা বিশ্বাস যে আমি এতজনের কাছে গেলাম, লাস্ট এনার প্রোগ্রাম ভালো লাগছে, এনার কাছে যাই, আমি এনার কাছে যাই, এনার কাছে যখন পাচ্ছি না ওনার কাছে যাচ্ছি, মানে 10 জনের কাছে কিন্তু ঘুরছেন তারা। এবং যখন পরবর্তী ক্ষেত্রে একজন ভালো মানুষের সান্নিধ্যে যাচ্ছেন, তখন কিন্তু তাদের বিশ্বাসটা অলরেডি ভঙ্গ হয়ে গেছেন এবং তারা গিয়ে, মানে তারা যখন কোনো কিছু বলা হয় তাহলে অলরেডি আমাদের এত কিছু করা হয়ে গেছে, এই রত্ন করা হয়ে গেছে, এই যন্ত্রম করিয়েছে, এই অশুভ যোগগুলোকে আমাকে কাটিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই আপনাদের মাথায় রাখতে হবে, আপনারা কোনোদিনও ঠকবেন না। সেটা হচ্ছে কি, আপনাকে কোনো জ্যোতিষী যদি বলে থাকেন বা তিনি যদি টেলিফোনে আপনাকে বলে বা আপনাকে চেম্বারে বলে থাকেন যে আপনার কোনো অশুভ যোগ রয়েছে, এটাকে কাটাতে হবে, এটাকে আপনি কাটিয়ে নিন, তার মানে আপনি সেটা বুঝে নেবেন যে সেই জ্যোতিষ ব্যক্তিত্বে শিক্ষার যথেষ্ট পরিমাণে অভাব রয়েছে। কারণ কোনো যোগকে কেউ কখনো কাটাতে পারে না। আমাকে বলেন, আমাকে যেমন হঠাৎ করে একজন সেদিন চেম্বারে এসেছেন জুটক বিচার করাতে, এসে বলছে, দাদা আমি যখন চার্টটা দেখে বললাম যে আপনার ক্ষেত্রে মাঙ্গলিক যোগের অশুভ অবস্থান রয়েছে। মাঙ্গলিক তো শুভ, মাঙ্গলিক কথার অর্থই মানে হচ্ছে মঙ্গলময়। তাহলে সেই মঙ্গলময়ের অবস্থানটা যদি নেগেটিভভাবে হয়ে থাকে, তাহলে সেটা তার নেগেটিভ ফল পাওয়া যেতে পারে। আমি তাদেরকে যখন বললাম, তখন তিনি একটা কথা আমাকে বললেন, দাদা একটু সঙ্গে থাকবেন, দিদি ভাই যিনি আছেন একটু সঙ্গে থাকুন, আপনার সঙ্গে অবশ্যই কথা বলবো, একটু সঙ্গে থাকুন। তিনি আমাকে সঙ্গে সঙ্গে বললেন, দাদা ভাই আমার মেয়ের তো মাঙ্গলিক যোগ রয়েছে, কিন্তু মাঙ্গলিক যোগটাকে না আমি কাটিয়েছি, আপনি কি চার্টে দেখতে পাচ্ছেন না কাটিয়েছি কিনা। আমি তখন তার কথা শুনে আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, মাঙ্গলিক যোগ কাটিয়েছেন সেটা কি চার্ট দেখে বোঝা যায়? বলছে, হ্যাঁ আমাকে তো জ্যোতিষী বলেছে চার্ট দেখলে বোঝা যাবে আপনার মাঙ্গলিক যোগ কেটে গেছে। মানে আমরা কোন জগতে বসবাস করছি? মানে তিনি আমাকে বললেন যে আমার কন্যার মাঙ্গলিক যোগ রয়েছে, অমুক জ্যোতিষী আমাকে মাঙ্গলিক যোগ কাটিয়ে দিয়েছে এবং তিনি নাকি চার্টে বলছেন তার মাঙ্গলিক যোগ নেই, তোমার মাঙ্গলিক যোগ কেটে গেছে, যে এরপর চার্ট দেখে মাঙ্গলিক যোগ আর নেই। আমি দেখে শুনে অবাক। আমি বললাম যে কখনো কোনো যোগকে, মানে আপনি যখন কারো কাছে চার্ট নির্ণয় করছেন বা ডেট অফ বার্থ দিচ্ছেন, তখন তার মঙ্গলের অবস্থান, মঙ্গলময়ের অবস্থানটা কিভাবে হয় না, আমরা সেখানে অবস্থান করি কি লগ্নেতে, চতুর্থে, সপ্তমে, দশমে এবং দশমে বলছি অষ্টমে, দ্বাদশের অবস্থান। অর্থাৎ লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মঙ্গল থাকলে মাঙ্গলিক যোগ বলা হচ্ছে। কিন্তু মাঙ্গলিক কথাটাকে আমরা কিন্তু ভুল হিসাবে দেখছি। মাঙ্গলিক মানে তো মঙ্গলময়, তাহলে সেই মঙ্গলময় যোগটা তাহলে শুভ যোগ। কিন্তু সেখানে মাঙ্গলিক যোগ কখন আমরা বলবো যে এই শুভ যোগটা অশুভ ফল দিতে পারে, অর্থাৎ যতটা শুভ ফল দিতে পারে তার অশুভ ফলও তিনি দিতে পারেন। তখন কি তার কম্বিনেশন, অর্থাৎ তিনি যে লগ্নগতভাবে লগ্নে মঙ্গল বসছেন, চতুর্থে বসছেন, সপ্তমে বসছেন, অষ্টমে বসছেন, দ্বাদশে বসছেন, যখন তার সঙ্গে অশুভ নক্ষত্রের সহাবস্থান হয়, যখন বিশেষ করে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের কানেক্টিভিটি হয়, সম্পূর্ণ চক্রমে দ্বিতীয় পতির সঙ্গে মঙ্গলের কানেক্টিভিটি হয়, আপনাকে দেখতে হবে যে ন্যাটাল চার্টে আপনার লগ্নগতভাবে বা রাশিগতভাবে কোন গ্রহ মারক, সেখানে মঙ্গলের সঙ্গে সেই মারক গ্রহের কোনো সংযোগ হয়েছে কিনা, তবেই সেটা সেই শুভ মঙ্গলময় আপনার ক্ষেত্রে অশুভ প্রভাব দিতে পারে।
তার প্রতিকার প্রতিবিধান করা। কিন্তু আমরা কি করছি, সেই মঙ্গলময়ের জায়গাটাকে মাঙ্গলিক যোগ বলে দিচ্ছি। মাঙ্গলিক কথাটার মানেই আমরা অনেকে জানি না, কিন্তু আমরা মাঙ্গলিক বলে এসেছি। আমরা তখন সেটাকে বলি ভৌম যোগ, যেটা আমাদের আদিকাল থেকে হয়ে আসছে ভৌম যোগ। আমরা কিন্তু ভৌম যোগকে না বলে মাঙ্গলিক যোগ বলে থাকি। মাঙ্গলিক কথা বা ভৌম যোগের কথাটা কিন্তু আলাদা। অর্থাৎ মাঙ্গলিক মানে হচ্ছে মঙ্গলময়, আর যখন সেই মঙ্গল অশুভ নক্ষত্র দ্বারা বা অশুভ গ্রহ অবস্থানজনিত কারণে বা আপনার লাগ্নিকগতভাবে অর্থাৎ লগ্নগতভাবে রাশিগতভাবে আপনার মঙ্গল যখন সেই গ্রহের সঙ্গে মারক হয়ে থাকে, তখন সেটাকে আমরা বলছি ভৌম দোষ। এবার ভৌম দোষকে কেউ কোনোদিন কাটাতে পারে? কোনো যোগকে কেউ কাটাতে পারে না। আপনি ধরুন আপনার জন্মকুণ্ডলিতে রবির সঙ্গে বুধের সহাবস্থান মিথুন রাশিতে বা কন্যা রাশিতে হলো, তাহলে সেটা রাজবুধাদিত্য যোগ হলো। তাহলে সেই বুধাদিত্য যোগের শুভ ফল তো আপনি ভোগ করছেন, তাহলে অশুভ যোগটা কেন ভোগ করবেন না? এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। তার মানে কি, আমরা জ্যোতিষশাস্ত্রটা মানে হচ্ছে কি, আমাদের সপ্ত রঙের একটা আধার। আমাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে এই গ্রহেদের রঙের প্রভাব বা কালারের প্রভাব কিছু ক্ষেত্রে বেশি থাকে, কিছু ক্ষেত্রে কম থাকে। আমরা জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যে গ্রহের কালার থেরাপি অনেকটা বেশি সেটাকে একটা ন্যাচারালভাবে নিয়ে আসা, আর যেটা একদম কম ডাউনে রয়েছে সেটাকে একটা ব্যালেন্সে নিয়ে আসা, এটাই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের মেলবন্ধন। অর্থাৎ আজকের এই 2024 সালের বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে আমরা যদি এখনও বলি যে আমাদের ক্ষেত্রে তারাপীঠে চলো, তোমার ক্ষেত্রে মায়াংতন্ত্রের মাধ্যমে সমস্ত কিছু ক্ষতিকার আমি ঠিক করে দেব, তাহলে আসামের মায়ের যারা বসবাসী রয়েছেন তারা কিন্তু অনেকে আলোচনা করেন। এবং আপনি যদি সেটাকে গুগল সার্চ করেন, সেখানে দেখবেন সেখানে অনেক গরিব মানুষ বসবাস করেন, অনেক গরিব, মানে যেখানে আর্থিক দিক থেকে তারা সচ্ছলতা নেই। তার মানে কি, আমাদের জিনিসটা অনেকে বোকা বানানো হচ্ছে, আমরা তার মধ্যেই কিন্তু ফাঁদে পা দিচ্ছি। কিন্তু আমরা আধুনিক বিজ্ঞান জ্যোতিষ কৃষ্ণমূর্তি পদ্ধতির মাধ্যমে আমরা যে হোরারি পদ্ধতি, যে আমাদের মুহূর্তকরণ, আমার জীবনে কি আসতে চলেছে, আমার জীবনে কি হতে চলেছে, আমি সেখান থেকে কতটা সফলতা পাবো, বা আমার লাইফে একটা ব্যালেন্স দরকার, আমরা কি করতে পারি কি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আপনার লাইফে একটা ব্যালেন্স করে দিতে পারি। সে ব্যালেন্সটার জন্য চার্ট অ্যানালাইজড করতে হবে। চার্টটাকে যদি সঠিক অ্যানালাইজ করতে পারি, আপনি লাইফে সেই সপ্ত রঙের কালারের মেলবন্ধনকে একটা ব্যালেন্সে আনতে পারবেন, জীবনটা অনেক সচ্ছলতায় কাটবে এবং দেখবেন আপনি জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে অনেক ভালো উপকার পাচ্ছেন। আমি আরও অনেক বিশদ আলোচনায় আসবো। ফোনে কোনো বন্ধু এসছে। নমস্কার, ফোনে কে আছেন? নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ, কে বলছেন? আমি আমার ছেলের বিষয় জানবো, যাদবপুর থেকে বলছি। আচ্ছা, ছেলের নাম আর ওর ডেট অফ বার্থটা বলবেন। ছেলের নাম সূর্যকান্ত পাল। সূর্যকান্ত পাল পাল, আচ্ছা। হ্যাঁ, জন্ম তারিখ, জন্ম সময়? জন্ম সময় 18/4/2006। 18/4/2006। 18/2006। আরেকবার বলবেন। 18/5/2006। জন্ম সময়? জন্ম সময় রাত্রি 12:50। রাত্রি 12:50। ওকে, 12:50। কলকাতাতেই জন্ম তো? কলকাতাতেই জন্ম? হ্যাঁ, কলকাতাতেই জন্ম। আচ্ছা, বেশ, সাথে থাকুন। আচ্ছা, আপনাকে একটা কথা বলি প্রথমেই, সেটা আপনি চার্টটাকে একটু মানে ডেটটাকে কনফার্ম করে বলছেন তো, যেহেতু 12:50 হয়ে গেছে, তার মানে ওটা 17 তারিখ হয়ে 18 তারিখ আপডেট করে বলছেন আপনি। ঠিক আছে, তার মানে ওটা বুধবার হয়ে আপনার বৃহস্পতিবার পড়ে যাচ্ছে। ঠিক আছে, একদম। ওর তাহলে ওর জন্মবারটা হচ্ছে বৃহস্পতিবার। ওকে, আবার বাংলা মতে কিন্তু বুধবার। ঠিক আছে, আচ্ছা। ওর লগ্ন হচ্ছে, সূর্যকান্তের লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, রাশি হচ্ছে ধনু রাশি, নক্ষত্র হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্র, পঞ্চমী কৃষ্ণপক্ষ তিথি, নক্ষত্র অধিপতি হচ্ছে রবি, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে শুভ যোগ, এবং ওর গণ হচ্ছে নরগণ। এগুলো কি জানা ছিল আপনার? হ্যাঁ, নরগণটা জানা ছিল। ও নরগণটা আপনার জানা ছিল। প্রথমে বলি, ও এখন নিশ্চয়ই পড়াশোনা করছে নাকি? হ্যাঁ, ও কমার্স নিয়ে 11 এখনো রিপোর্ট হয়নি, একটু পড়া স্টার্ট করে দিয়েছে। বেশ, আমি একটু আলোচনায় আসি সূর্যকান্তকে নিয়ে। ওর দেখবেন জন্মকুণ্ডলিতে শুক্রটা তুঙ্গস্থ অবস্থাতে রয়েছে এবং বৃহস্পতি রেট্রোগেট সাথী নক্ষত্রে বা রাহু নক্ষত্রে অবস্থান করছে। সূর্যকান্ত পড়াশোনায় খারাপ নয়, কিন্তু দেখবেন ওর ক্ষেত্রে ও যত একটু হায়ার এডুকেশনের দিকে যাচ্ছে, তত দেখবেন ওর মধ্যে কিন্তু একটা চঞ্চলতা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে এই সময়। আপনি যদি একটু খেয়াল করবেন, বিগত 3-4 মাস যাবৎ ওর মধ্যে কিন্তু একটা অনেক ন্যাচারালভাবে অনেক পরিবর্তন পাচ্ছেন। মানে ধরুন, পড়তে বসে ঠিকমতো সময় দিতে পারছে না, পড়তে বসে একটা খামখেয়ালিপনা, পড়তে বসে কনসেন্ট্রেশন ব্রেক হওয়া, এইগুলো আপনি বিগত 3 মাস ধরে কি একটু খেয়াল করছেন?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো একদম মানে করতে বসছি কিন্তু 1 ঘন্টা পর একদম মানে চঞ্চলতা না। এই যে ধরুন আমি কেন বললাম বিগত 3 মাস ধরেই ব্যাপারটা হচ্ছে, কারণ দেখবেন ওর আমি যদি দেখি ন্যাটাল চার্টের ক্ষেত্রে, এর ক্ষেত্রে দেখবেন দ্বিতীয় পতি এবং নবম পতি, দ্বিতীয় পতি নবম পতির যে দশা অন্তর্দশা যাচ্ছে সেটা কিছুটা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ হওয়ার জন্য এটা দেখবেন আগামী এখনো 6 মাস, ঠিক আছে, এখন আগামী 6 মাস পর্যন্ত এই প্রবলেমটা কিন্তু ফেস করবেন, কিন্তু 6 মাস পর ওর মধ্যে আবার একটা নিজে থেকে একটা তাগিদ কিন্তু জন্মাবে, নিজের একটা তাগিদ আবার আসবে যে আমি আবার পড়তে বসবো, সঠিকভাবে পড়াশোনা করব। কিন্তু দেখবেন আবার 6 মাস পরে যখন ন্যাটাল চার্টের ক্ষেত্রে দশা অন্তর্দশা আবার চেঞ্জ আসবে, তখন কিন্তু আবার এই প্রবলেমটা ফেস করতে হবে। তার মানে কি ওর ক্ষেত্রে এই প্রবলেমটা যখন দশা সাপোর্ট করে দেবে তখন আবার ভালো থাকবে, আবার যখন দশা সাপোর্ট করবে না আবার এই প্রবলেমটা ফেস করতে হবে। কিন্তু এতে প্রবলেমটা কি হতে পারে, এতে প্রবলেমটা হবে যখন অন্তর্দশা প্রতি নেগেটিভ ফলটা দিচ্ছে, যখন কনসেন্ট্রেশন ব্রেক হবে, তাতে কি হবে সেই সময় যদি কোনো ভালো বোর্ড এক্সাম হয় বা ভালো কোনো ভাইটাল পরীক্ষা হয়, তখন কিন্তু সূর্যকান্ত সেখান থেকে ভালো রেজাল্ট কিন্তু করতে পারবে না, এবং তাতে দেখবেন অনেক সময় আপনাদের সঙ্গে আপনার সন্তানের সম্পর্কে হানি হতে পারে। এই একটা বিষয় থাকবে, হ্যাঁ, এই বিষয়টাকে ঠিক করতে হবে। মানে পড়াশোনা তো করছি, পড়াশোনা করে কি কোনো গভর্নমেন্ট সার্ভিসে আমি আসবো এক এক করে, আমি আসছি। তার মানে কি এই যে প্রথম প্রবলেমটা রয়েছে, আমি একটু ডিপলি আলোচনা করছি যেহেতু, তো সেখানে একটু মন দিয়ে শুনবেন। সূর্যকান্তের এই যে বিষয়টাকে কিন্তু হালকাভাবে নেবেন না, ঠিক আছে। এই বিষয়টা আপনি তোর মা হন, আপনি নিশ্চয়ই এটাকে খেয়াল করবেন। এটা 3 মাস যদি আপনি খেয়াল করে থাকেন, আগামী 6 মাস এই প্রবলেমটা থাকবে, আবার 6 মাস পর এই প্রবলেমটা চলে যাবে। আবার যখন অন্তর্দশাপতি আসবে তখন কিন্তু আবার দেখবেন এটা খারাপ ভালোর মধ্যে দিয়ে কিন্তু যেতে হচ্ছে ওকে। এই প্রবলেমটা একমাত্র তৈরি হচ্ছে যেহেতু দেখবেন বৃহস্পতি সাথী নক্ষত্রে, বৃহস্পতি তুলা রাশিতে 18 ডিগ্রিতে অবস্থান করছে, 2 ডিগ্রির ফারাক রয়েছে, সেই সঙ্গে বৃহস্পতির সঙ্গে রাহুর কম্বিনেশন, যেটাকে বলা হচ্ছে গুরু চণ্ডালী যোগ। এই যোগটার সঠিক একটা প্রশমিত জায়গা বা তার একটা প্রতিকার প্রতিবিধান করণীয়, তবে কিন্তু এই জায়গাটা ভালো হবে। এবার প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন যে হায়ার এডুকেশন করে গভর্নমেন্ট সার্ভিস আছে কিনা। প্রথমেই বলি ওর গভর্নমেন্ট সার্ভিস অবশ্যই যোগ রয়েছে, কিন্তু ওর হায়ার এডুকেশন করতে গেলে অনেক ধরনের বাধার সম্মুখীন হবে। সেই বাধাটা হচ্ছে হেলথ ইস্যু। মাঝে মধ্যে ওর শরীর স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু জর্জরিত হবে, বিশেষ করে ঠান্ডা লাগার ধাত, পেটের সমস্যা, পায়ে চোট আঘাত আসা, এইগুলো কিন্তু থেকে যাবে। এবং দেখবেন এই শরীর স্বাস্থ্য খারাপের জন্য ওর সময় যে কোনো এক্সামের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু শরীর স্বাস্থ্যে একটা বিশাল এফেক্ট ফেলে দেবে। এই জায়গাটাকে আপনাকে মাথায় রাখতে হবে। একদম ঠিক বলেছেন। এটা হয়তো আপনি তো জানেন নিশ্চয়ই। আরেকবার আমি শুনতে চাই, এটা কি হয়? হ্যাঁ হ্যাঁ একদম ঠিক। একদম। তাহলে এই মানে দেখুন দুটো কানেকশনকে আমি আজকে মেলানোর চেষ্টা করলাম। থার্ড যে পয়েন্টটা আপনি যেটা বললেন ওর গভর্নমেন্ট সার্ভিস হবে কিনা, প্রথমেই বলি এই ছেলেটির দশমপতি বা নবমপতি, দশমপতি তো আমাদের কর্ম দেয় আর নবমপতি আমাদের ভাগ্য দেয়, সেখানে যেহেতু দ্বিতীয় পতির সঙ্গে কানেক্টিভিটি হয়ে আছে, তার মানে এই ছেলেটি গভর্নমেন্ট সার্ভিস পাবে এবং অল্প বয়সেই পেয়ে যাবে। অর্থাৎ আপনার সূর্যকান্তের গভর্নমেন্ট সার্ভিস পাবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কিছু চাকরির সংযোগ রয়েছে, অল্প বয়সেই পাবে। কিন্তু এই যে সময়টা একদম অল্প বয়সেই পাবে, খুব বেশি বয়সেও পাবে না, খুব অল্প বয়সেই পাবে, ঠিক আছে। কিন্তু এখন এই যে একটা টালমাটাল অবস্থা, এই যে শরীর স্বাস্থ্য, মনোসংযোগের অভাব, এই জায়গাটার জন্য আপনি যদি পারেন সূর্যকান্তের বৃহস্পতির একটা প্রতিকার প্রতিবিধান করিয়ে রাখবে, কোনো কিছু প্রতিকার করতে হবে না। এবং যদি আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন, দেখবেন আপনার এই কলের নিচেই একটু যদি খেয়াল করেন, দেখবেন একটা সরস্বতী মন্ত্র যাচ্ছে, ওং রিং ওইং রিং সরস্বতী নমঃ। এই মন্ত্রটা 21 বার করে ওকে একটু জপ করতে বলবেন পড়তে বসার আগে। এবং আপনি যেহেতু সূর্যকান্তের মা যিনি ফোন করেছিলেন তাকে আমি অনুরোধ করব, নিচে দেখুন আরেকটা মন্ত্র যাচ্ছে দুর্গা মন্ত্র, ওং রিং দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। এই মন্ত্রটা আপনি যদি পারেন 28 বার করে প্রত্যহ করবেন। আমি মনে করি এই যে মন্ত্র শক্তি কেন আমি দিই, কারণ মন্ত্র হচ্ছে শব্দ সমষ্টি আর শব্দকে বলা হচ্ছে ব্রহ্ম। তাই এই ব্রহ্মত্বকে লাভ করতে গেলে আপনারা যদি এই মন্ত্রগুলোকে উচ্চারণ করেন শুদ্ধগতভাবে, তবে কিন্তু অনেক দিক থেকে আপনারা অনেক রেহাই পেতে পারেন। আর যদি মনে হচ্ছেন যে পার্সোনাল আরও কিছু ডিটেলস প্রয়োজন, আপনি যে কোনো চেম্বারে বা ভালো জ্যোতিষী শরণাপন্ন হতে পারেন। ভালো থাকবেন। হ্যাঁ, একটি কথা বলে রাখি, যেহেতু উনি যাদবপুরে থাকেন, হ্যাঁ, তো যারা আমাদের দক্ষিণ কলকাতায় রয়েছেন তাদের জন্য ভীষণ ভালো সুযোগ। রবি এবং মঙ্গলবার আপনারা গড়িয়া চেম্বারে যোগাযোগ করতে পারেন। আর যারা উত্তর কলকাতা বা নর্থ কলকাতা তাদের জন্য শ্যামবাজারে সোমবার দিন দাদাকে পেয়ে যাচ্ছেন আপনারা। এছাড়া দুটো বুধবার বর্ধমান দুর্গাপুরে, বৃহস্পতিবার নৈহাটি ব্যারাকপুর, শুক্রবার পশ্চিম মেদিনীপুর, শনিবার হাওড়া বালি, এগরা বালিচকেও কিন্তু এখন
পাওয়া যাচ্ছে দাদাকে। শুধু একটু ফোন করে নিতে হবে, কষ্ট করে। শিলিগুড়ির বন্ধুরা তো আপনারা সকলেই জানেন 8 থেকে 21 তারিখ পর্যন্ত রত্নভাণ্ডার জুয়েলার্সে থাকেন। এবং আর একটা কথা যেটা না বললেই নয় সুব্রতবাবু, সেটা হলো যে প্রত্যেকে একটা কথা বলেন যে আপনার সাথে কথা বলার একটা অদ্ভুত যেন একটা মানসিক শান্তির জায়গা রয়েছে। মানে এটা অনেকেই ফোন করে বলেছেন যে কথা বললে যেন কোথাও একটা মনে সে ভয়টাও কেটে যাচ্ছে, ভয়কে যেন জয় করে যে কথা বললেন উনি, একটা পথ, নতুন একটা পথ খুঁজে পাওয়ার একটা ফোন রয়েছে। হ্যাঁ, ফোনটা নিয়ে নিই, তারপরে আমি আলোচনায় আসছি। নমস্কার, কে আছেন? সময় খুব কম, কে আছেন? নমস্কার স্যার, আমি দুর্গাপুর থেকে বলছি, সোমনাথ ঘোষ। সোমনাথ ঘোষ, দুর্গাপুর থেকে। হ্যাঁ, আপনার জন্ম সময়টা আর তারিখটা বলবেন। 1 জানুয়ারি 1985। 1 জানুয়ারি 1985। আসলে আজকে একদম সময়ের শেষের কাছাকাছি। সময়টা রাত্রি 7:30 দুর্গাপুরে। 7:30 দুর্গাপুর। জন্মস্থান দুর্গাপুর। আচ্ছা, আপনার কি মঙ্গলবার ছিল দাদা জন্মবারটা? মঙ্গলবার ছিল জন্মটা। মঙ্গলবার ছিল। লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, রাশি হচ্ছে মেষ রাশি, জানতেন? রাশি জানতাম, মেষ, কিন্তু কর্কটটা জানতাম না। আচ্ছা, ঠিক আছে, আপনি এটা লিখে রাখবেন। আপনার ক্ষেত্রে যেটা বলি আমি একটু চট করে বলে দিই, আপনার দাদা এই সময় কর্মক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসছে। স্যার, আমার দুটো প্রশ্ন, বিবাহ আর আমার ভালো সময়টা কবে আসবে? ভালো সময় তো যাচ্ছেন, আমি তো বললাম যে প্রথমত হচ্ছে কর্মজীবনে অনেক প্রবলেম আপনি ফেস করছেন। কর্মজীবনে ফেসটা করছেন যে শুধু এখন নয়, কর্মক্ষেত্রে আপনার কিন্তু মাঝে মধ্যে একটা টালমাটাল অবস্থা চলবে, ঠিক আছে? একদম ঠিক। টালমাটাল অবস্থা মাঝে মধ্যেই চলবে, এই জায়গাটাকে ফেলে রাখবেন না। এটার একমাত্র গাইডলাইন হচ্ছে দশমপতিকে প্রতিকার দেওয়া। এরপর চলে আসছে বিবাহ ক্ষেত্র। বিবাহ ক্ষেত্রে আপনার দেখবেন অনেক যোগাযোগ আসবে, কিন্তু যোগাযোগ এসে অনেক নষ্ট হবে, বুঝতে পেরেছেন? অনেক যোগাযোগ আসবে, যোগাযোগ এসে নষ্ট হবে। এবং আপনার যেহেতু অনেকটা বয়স হয়ে গেছে, আপনি চেষ্টা করছেন চটজলদি বিবাহের জন্য, কিন্তু দেখবেন বিবাহ আপনার এর আগে যদি আপনি বিগত 5 বছর এগিয়ে যান, মানে পিছিয়ে যান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার সেই সময় একটা ভালো দশা ছিল, হয়তো কোনো কারণবশত আপনি সেই সময় করেননি বা জোর দেননি, কিন্তু এখন আপনার ক্ষেত্রে বিবাহ দশা যাচ্ছে না। তাই বিবাহের এই জায়গাটাকে যদি পারেন একটু প্রতিকার প্রতিবিধান করে এগোন, খুব ভালো হবে, ঠিক আছে দাদা? আর কর্মটার উপর একটু ভালো জোর দিতে হবে। ভালো সময়টা কবে আসবে স্যার? ভালো সময় কবে আসে? ভালো সময় কিন্তু কখনো আসে না, ভালো সময় করে নিতে হয়, তাই তো? একটা কথা আছে না, ভালো সময় কিন্তু আসে না কখনো, ভালো সময়কে করে নিতে হয়। আর ভালো সময়টা যদি করতে হয় তাহলে আপনার ক্ষেত্রে এটুকু বলতে পারি, দশমপতির প্রতিকারটা খুব মাস্ট। কারণ আপনার কর্মজীবনে বহু স্ট্রাগলের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, এখনও যাচ্ছেন কর্মক্ষেত্রে। এবং আপনার ক্ষেত্রে এখন এই স্ট্রাগলের জন্য যেটা সবথেকে বড় প্রবলেম, চন্দ্র ড্যামেজ হয়েছে রাহু দ্বারা, যার জন্য দেখবেন রাতে ঠিকমতো ঘুম হবে না এবং মানসিক সমস্যা অনেকটা আসবে, বুঝতে পেরেছেন? তাই হচ্ছে তো একদম। তো আপনি পারলে একটু দাদা যোগাযোগ করবেন, অনেক কিছু বলার রয়েছে, আজকে যেহেতু সময় নেই। আপনি পরে দেখুন, আমি আপনাকে কি বললাম যে অলরেডি আপনি 5 বছর আগে আপনার বিয়ের দশা ছিল, সেটাকে আপনি ক্রস করে এসেছেন, আপনার বিয়ের দশা এখন নেই। সব কিছুকেই ঠিক করা সম্ভব হয়, আপনি একটু যোগাযোগ করুন। এই জায়গাটা একটু প্রবলেম রয়েছে, তার প্রতিকার প্রতিবিধান খুব প্রয়োজন, ঠিক আছে? ভালো থাকবেন দাদা। আজকে যেহেতু সময় নেই, আজকে সবার ক্ষেত্রে একটাই বলবো যে তখন আপনি কোনো জ্যোতিষীর কাছে যাচ্ছেন, আপনাদের কিন্তু এই বিষয়গুলোকে একটু মাথায় রাখা দরকার। কারণ এই যে আপনাকে কেউ বললো যে দেখুন এই রত্নটা পরে নিন, হ্যাঁ, রত্ন পরার আগে আপনাকে সবসময় জানতো। আমি রত্নের জিনিস একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই। আপনাকে কেউ বললো রত্ন পড়তে, ধরুন সাপোজ আপনাকে কেউ বলছে বৃহস্পতি রত্ন পোকরাজ পড়তে, আপনি একটা পোকরাজ ভালো পরে নিলেন, কিন্তু পোকরাজটা কাজ হচ্ছে না। কেন হচ্ছে না জানেন? তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে রাখি। দেখবেন আমরা পোকরাজের জন্য সাপোজ করে কি তর্জনী, ফার্স্ট ফিঙ্গার বা ইন্ডেক্সকে, তাই তো? তাহলে এই দেখবেন আমাদের এই জায়গাটায় যদি আপনারা প্রত্যেকে খেয়াল করেন, এই গাঁঠের এই জায়গাটায় একটা কিন্তু প্রত্যেকের দাগ দাগ রয়েছে, প্রত্যেকে, তাই না বিদ্যা? আমাদের প্রত্যেকের ক্ষেত্রে এই জায়গাটায় কিন্তু দাগ রয়েছে। তাহলে আমাদের এই দাগগুলোকে কি বলা হয় জানেন জ্যোতিষের ভাষায়? পর্ব সংখ্যা। এইগুলোকে বলা হচ্ছে কি? পর্ব সংখ্যা। অর্থাৎ আপনাদের প্রত্যেকের আঙুলের এই জায়গাটাতে কিন্তু পর্ব রয়েছে। তাহলে যখন আপনি একটা রত্ন ধারণ করছেন, এই পর্ব সংখ্যাটাকে আপনাকে ম্যাচ করতে হবে। যেই রত্নটাকে আপনারা নিচ্ছেন সেই রত্নের মধ্যে কিছু পর্ব সংখ্যাটা রয়েছে আপনার আঙুলের সাথে ম্যাচিং। আপনার আঙুলে যদি 5টা পর্ব থাকে, দেখা গেল রত্নে 2টো পর্ব, কাজটাও অনেকটা কিন্তু ভ্যারিয়েশন হলো না। এইভাবে কিন্তু আপনাকে দেখতে হবে, অর্থাৎ এটা একটা জ্যোতিষের সামান্য বিষয়। তাহলে এই ন্যাটাল চার্টকে যদি আপনি ভালো করে বিচার বিশ্লেষণ করতে পারেন, তবেই কিন্তু সেই জায়গা থেকে আপনি ভালো থাকতে পারেন। একটু আগে যে দাদা ফোন করে বললেন যে দাদা ভালো সময় কবে আসবেন, সময় প্রত্যেকেরই ভালো ঈশ্বর দিয়ে রেখেছে, কিন্তু যদি খারাপ সময় যায় সেটাকে ভালো করার দায়িত্ব কিন্তু আপনার। আর যদি মনে করেন সময়কে ভালো করতে হবে,
তাহলে কিন্তু একবার যে কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে সান্নিধ্যে আসতে হবে। আর যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, নিচে তো ফোন নাম্বার রয়েছে, যে কোনো চেম্বারে আপনাদের সুবিধা হবে, আপনি যোগাযোগ করে আসতে পারেন। আর নেক্সট এপিসোডে হয়তো নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হবো। সবাই ভালো থাকবেন, নমস্কার।